নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা এভাবে পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেক কঠিন পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন গল্প এলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমাদের পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে দক্ষিণ বাড়ির মাঠ। গল্প পাঠে বাপি। হাওড়া শহরের ঐতিহ্য মার্টিন কোম্পানির ছোট রেলগাড়ি আগে তেলকল ঘাট থেকে ছাড়ত। তেলকল ঘাট থেকে ছেড়ে হাওড়া ময়দান, কদমতলা হয়ে বালিটিকুরি ইত্যাদির ওপর দিয়ে আমতা, শিয়াখালা, চাপাডাঙ্গায় চলে যেত। তারপর তেলকল ঘাট ও হাওড়া ময়দান বন্ধ হয়ে গেলে ট্রেন ছাড়ত কদমতলা থেকে। পরে অর্থাৎ সেই বোমা পড়ার বছর, মানে সেই গল্প লেখার 40-42 বছর আগে, কদমতলা থেকেও ট্রেনে উঠে হাওড়া স্টেশনের কাছাকাছি বাঙালবাবুর ব্রিজের তলা থেকে ছাড়ত। যাক, মার্টিন রেলের ইতিহাস এটা নয়, মানে সেই 40-42 বছর আগের সালটা ঠিক মনে নেই। তবে সেই বোমা পড়ার বছর শহরের লোক সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে এবং বোমা পড়ার ভয়ে যখন শহর ছেড়ে পালাচ্ছে, এ গল্প তখনকার। এখন যেমন মফস্বলের বাসগুলোর অবস্থা, তখন ঠিক সেই রকম ছিল মার্টিন রেলের অবস্থা। এমনিতেই ট্রেনে ছাদে চেপে যেতে লোক ভালোবাসত। তার ওপর তখন যুদ্ধের বছর, প্রাণের ভয়ে মানুষ পালাচ্ছে। কাজেই ওপর নিচে গাদাগাদি করে লোক চলেছে দেশের দিকে। তখন মাঘ মাস, প্রচণ্ড শীত। ভবনাথবাবুও সপরিবারে চলেছে গ্রামের দিকে। কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক নেই। শুধু সবাই পালাচ্ছে, তিনিও পালাচ্ছেন। স্ত্রী এবং 2 ছেলেমেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। খুবই গরিব লোক, টিকিট কাটতে পারেননি। যাই হোক, ট্রেন তো তার আপন গতিতে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে চলেছে। তিনিও কোনো রকমে এক কোণে ছেলে মেয়ে বউ নিয়ে জড়সড় হয়ে বসে রয়েছেন। ছেলে মেয়ে দুটি নিতান্তই ছোট, ট্রেনের দোলনিতে এবং রাতের আধিক্যে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছু দূর যাওয়ার পর ট্রেনের ভিড় একটু একটু করে কমতে লাগল। ডোমজুর ছাড়ার পর একজন চেকার ট্রেনে উঠলেন। ভবনাথবাবু নিজেও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছেন। চেকার তাকে ঠেলা দিয়ে বললেন, এই যে, আপনি এখানে নিচে বসে ঘুমোচ্ছেন কেন? উঠুন, ওপরের সিট তো খালি আছে, ছেলে মেয়েগুলোকে ওখানে শুইয়ে দিন। ভবনাথবাবু ঝেড়ে মেরে উঠে দাঁড়ালেন। তারপর ছেলে মেয়ে দুটোকে সিটে শুইয়ে দিয়ে বউকে সিটে বসিয়ে নিজেও বসলেন। গাড়ি একদম ফাঁকা। এই ছোট কামরাটিতে তারা ছাড়া আর জোনা চারেক লোক রয়েছে। চেকার বললেন, তা আপনাদের টিকিটগুলো দেখান, কোথায় যাবেন? ভবনাথবাবু বললেন, এগে এগে আমি গরিব মানুষ বাবু, একটা দোকানে বিড়ি বাঁধার কাজ করি, টিকিট কাটবার পয়সা নেই আমার কাছে। বেশ, তা না হয় বুঝলুম, অনেকেই টিকিট কাটতে পারেননি, কিন্তু আপনি যাবেন কোথায়? আসলে কোথায় যাব তাও জানি নে বাবু, ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তার মানে? এই এই ট্রেনটা যেখানে গিয়ে থামবে একেবারে সেখানেই নেমে যাব। হ্যাঁ, কিন্তু এই ট্রেন তো চাপাডাঙ্গা যাবে। আপনিও সেখানে যাবেন? মানে আপনার দেশ কোথায়? আমার দেশ, ঘর বাড়ি
কিছু নেই বাবু। ওখানে গিয়ে যার হোক আশ্রয়ে উঠব। আমার বাচ্চা দুটোর মুখ সে কেউ না কেউ নিশ্চয়ই আশ্রয় দেবেন আমাদের। চেকারবাবু আর কোনো কথা না বলে অন্য যাত্রীদের টিকিট চেক করে দরজার হাতল টেনে পাশের কামরায় চলে গেলেন। ডোমজুর ছেড়ে দক্ষিণ বাড়ির মাঠের ওপর দিয়ে ধোয়ার কুণ্ডুলি বাতাসে উড়িয়ে ট্রেন ছুটেছে। এমন সময় হলো কি, কলার খোলসার মতো পা হড়কে মানুষ যেরকম উল্টে যায় ঠিক সেভাবেই উল্টে পড়ল ট্রেনটা। কি যে হলো তা কেউ জানে না। এক একটা বগি দেশলাইয়ের খোলার মতো এদিক ওদিক ছিটকে পড়ল। এরপর ভবনাথ বাবুর আর কিছুই মনে নেই। ভবনাথ বাবুর যখন জ্ঞান ফিরল তখন তিনি হাওড়া জেনারেল হাসপাতালের বিছানায় শয্যাশায়ী আছেন। ইতিমধ্যে 3 দিন কেটে গেছে। হাসপাতালে আহতদের কত লোক দেখতে আসছে, কিন্তু তাকে কেউ দেখতে এলো না। ডাক্তার, নার্স, আয়া সকলেই জিজ্ঞেস করলেন তার খোঁজে কেউ এসেছিল কিনা, কিংবা তার স্ত্রী পুত্রদের খোঁজ খবর কেউ দিতে পারে কিনা, কিন্তু কেউ কিছুই বলতে পারল না তাকে। মনের দুঃখে এবং গভীর চিন্তায় ভবনাথবাবু দিশেহারা হয়ে পড়লেন। আরও 2-4 দিন থাকার পর ছুটি হলো তার। ছুটির পর প্রথমেই তিনি এলেন তার নিজের বাড়িতে। যদি তার বউ ছেলে মেয়ে দুটিকে নিয়ে আবার সেখানে ফিরে এসে থাকে সেই আশায়, কিন্তু না, সেখানে কেউ নেই। ছোট্ট ঘরটি আগের মতোই তালা দেওয়া। গভীর আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। হাতে একটিও পয়সা নেই, পেটে প্রচণ্ড খিদে। চেনা জানা প্রতিবেশীরা সকলেই প্রায় স্থান ত্যাগ করেছে। এখন একমাত্র ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তার। যাই হোক, তবু ওরই মধ্যে একজন পরিচিত লোকের সঙ্গে দেখা, এবং দেখা হতেই নিজের বিপদের কথা বলে গোটা 2 টাকা ধার নিলেন। তারপর সামান্য কিছু জলযোগ সেরে হেঁটে হেঁটে কদমতলায় এসে ট্রেন ধরলেন। আমতার গাড়ি। সেই গাড়ি করে তিনি ডোমজুর এসে নামলেন। এরপর লাইন ধরে হাঁটা শুরু করলেন, কেননা এইখানেই দক্ষিণ বাড়ির মাঠের কাছে ট্রেনটা উল্টে গিয়েছিল। ওদের খোঁজ খবর হয়তো ওখানেই পাওয়া যেতে পারে। ভবনাথবাবু লাইন ধরে হাঁটতে হাঁটতে যখন দক্ষিণ বাড়ির মাঠে এসে পড়লেন তখন সন্ধে হয়ে এসেছে। এখনকার মানুষ তখনকার সেই দক্ষিণ বাড়ির মাঠের রূপ কল্পনাও করতে পারবে না। এক গভীর জঙ্গলময় প্রান্তরে কিছু ধান জমি নিয়ে দক্ষিণ বাড়ির মাঠ। সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল আবিষ্কার করে ফেললেন। দেখলেন 2-3টে বগি এখনও সেখানে উল্টে পড়ে আছে। অনাথবাবুর চোখে জল এলো, কিন্তু এই মাঠের মাঝখানে কোথায় যাবেন তিনি? কাকেই বা জিজ্ঞাসা করবেন? এমন সময় হঠাৎ দেখতে পেলেন বেশ জোরালো টর্চের আলো ফেলে তার সামনে সরু লাইন ধরে স্লিপারের উপর দিয়ে কে যেন আসছে। ভবনাথবাবু আশার আলো দেখে সেদিকে তাকিয়ে রইলেন। টর্চের আলো এবার তার মুখের ওপর পড়ল, কাজেই লোকটিকে দেখতে পেলেন না তিনি। লোকটি কঠিন গলায় বললেন, কে কে আপনি? এখানে কি করছেন? না না, কিছু করিনি বাবু। কিছুই করেননি তো? এই ভর সন্ধেবেলা লাইনের ওপর দাঁড়িয়ে আছেন কেন? আত্মহত্যা? আত্মহত্যা করতে এসেছেন না ফিশ প্লেট খুলেছেন? আগে আগে না না, ওসব কিছুই করিনি আমি। তবে কি এই মাঘ মাসের শীতে এখানে এসেছেন হাওয়া খেতে? জানেন না মাত্র কদিন আগে
এখানে একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে। এবার অনাথবাবু বললেন, আগে আগে জানি, সেই সেই ট্রেনে আমিও ছিলাম। আপনিও ছিলেন মানে? সে কি, আপনি মারা যাননি? মারা গেলি তো আপদ শুকেই যেত মশাই। কিন্তু কিন্তু আমার বউ আর আর দুটো ছোট ছোট ছেলে মেয়ে সঙ্গে ছিল। তাদের তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই চিন্তায় আছি। তাই তাই আমি এখানে এসেছিলাম, যদি যদি তাদের কোনো খোঁজ খবর কেউ কেউ একটা আমায় দিতে পারে, সেই আশায়। ও, আপনি তাহলে সেই লোক? কেন, আপনি কি আমাদের চেনেন? মানে মানে তাদের খবর দিতে পারেন? বলেন না, তারা কোথায়? তারা তারা বেঁচে আছে তো? এ কথার কোনো উত্তর পাওয়া গেল না। শুধু টর্চের আলোটা নিভে গেল। প্রথম কিছুক্ষণ চারিদিকে অন্ধকার দেখলেন ভবনাথবাবু। তারপর আলো আধারের ধাঁধা কাটলে চোখের সামনে যাকে দেখতে পেলেন তাকে দেখেই চিনতে পারলেন, ইনি তো সেই চেকারবাবু, যিনি বিনা টিকিটে যাত্রী জেনেও কিছুই বলেননি তাকে। ভবনাথবাবু হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমারে বলেন না দয়া করে, তারা বেঁচে আছে কি না? এবার চেকারবাবু ভবনাথবাবুকে বললেন, আপনি আসুন আমার সঙ্গে। কোথায়? আপনার বউ আর ছেলে মেয়ে আমার কাছে, তবে একটু তাড়াতাড়ি পা চালাবেন কিন্তু। আপনাকে পৌঁছে দিয়েই আমাকে ফিরতে হবে। আজও আমার নাইট ডিউটি কিনা। ভবনাথবাবু সেই অন্ধকারে রেলের স্লিপারের পা দিয়ে চেকারবাবুর পিছু পিছু চললেন। বেশ কিছুটা যাওয়ার পর মাঠে নামলেন দুজনে। মাঠে নেমেও খানিক গিয়ে একটা জায়গায় থমকে দাঁড়ালেন চেকারবাবু। তারপর দূরের একটা কলা বনের দিকে টর্চের আলো ফেলে বললেন, ওই যে কলা বাগান দেখছেন, ওখানেই আমার বাড়ি। আমি আর বাড়ি পর্যন্ত যাব না, আমার দেরি হয়ে যাবে। আপনার বউ এবং ছেলে মেয়ে ওখানেই আছে, আমার মায়ের কাছে, নিরাপদ আশ্রয়ে আছে। যান, চলে যান। ভবনাথবাবু সেই অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তার মনে মনে কেমন যেন সন্দেহ হলো, কেননা তাকে বাড়ি দেখিয়ে দেওয়ার পর চেকারবাবু আর কোনো অস্তিত্ব দেখতে পেলেন না তিনি। তবে কি তিনি ভূতের পাল্লায় পড়লেন? তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এ কোথায় এলেন তিনি? জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই এখানে। যাই হোক, তবু তিনি সাহসে ভর করে এক পা করে এগিয়ে সেই কলা বাগানের কাছে এসে একটি মাটির ঘরে আলোর রেখা দেখতে পেলেন। আশেপাশে আরও দু একটি মাটির ঘর রয়েছে। একটি ঘরের ভেতর থেকে একজন মহিলার বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ তিনি শুনতে পেলেন। অনাথবাবু থমকে দাঁড়ালেন সেখানে। তারপর আস্তে করে বললেন, বাড়িতে কেউ আসেন? বলার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল। অমনি শুনতে পেলেন তার ছেলে মেয়ে দুটির গলা। ভবনাথ বাবুর বউ ছেলে মেয়ে নিয়ে তাড়াতাড়ি লণ্ঠন হাতে বেরিয়ে এসে ভবনাথ বাবুকে দেখেই আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন। বলে উঠলেন, তুমি বেঁচে আছো? আমি তো স্বপ্নেও ভাবিনি আবার তোমাকে ফিরে পাবো। ভবনাথবাবু ছেলে মেয়ে দুটিকে বুকে নিয়ে ঘরে ঢুকলেন। এক বৃদ্ধা ভেতরে মাদুর পাতা বিছানায় শুয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছিল। বলল, কে গা বৌমা, তোমার উনি কি ফিরে এলেন?
বৌমা বললেন, হ্যাঁ মা। বৃদ্ধা এবার চিৎকার করে কেঁদে উঠে বলল, সবাই তো ফিরে এলো মা, আমার খোকা কবে ফিরবে? খোকাই যে আমার সব, সে ছাড়া আমি কি করে বাঁচব? ভবনাথ বাবুর স্ত্রী আঁচলের খুঁড় দিয়ে বৃদ্ধা চোখের জল মুছিয়ে দিলেন। বৃদ্ধা বলল ভবনাথ বাবুকে খেতে দেওয়ার কথা, এবং আরও বললেন গরিবের ঘরে যা আছে সেগুলোই খেতে দেওয়ার জন্য। ভবনাথ বাবুর স্ত্রী ভবনাথ বাবুর হাত মুখ ধোয়ার জল দিয়ে একটি বাটি ভর্তি মুড়ি, কলা, গুড়, দুধ দিয়ে দিলেন। ভবনাথবাবু তৃপ্তির সঙ্গে সব কিছু খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলে মেয়ে দুটি বাবাকে পেয়ে আনন্দে ছুটোছুটি করতে লাগল। এরপর ভবনাথ বাবুর স্ত্রী উনানে আঁচ ধরিয়ে আবার রাতের খাওয়ার জোগাড় যন্ত্র করতে লাগলেন। এইভাবে আপনজনকে ফিরে পেতে তার আনন্দের শেষ নেই। ভবনাথবাবু মন ভরে উঠল গভীর প্রশান্তিতে। খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা শুয়ে শুয়ে সে রাত্রের মর্মান্তিক ঘটনার ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগল। ভবনাথবাবুর স্ত্রী বললেন, ট্রেন দুর্ঘটনার রাতের কথা তারও কিছু মনে নেই। যখন সকাল হলো তখন দেখলেন বহু লোক উদ্ধার কার্যে নেমেছে। ছেলে মেয়ে দুটি তার বুকের ওপরে হুমড়ি খেয়ে কাঁদছে। আহত লোকদের লরি করে হাসপাতালে নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং নিহতদের দাহ করার ব্যবস্থা হচ্ছে। সেখানে তোমার খবর কেউ দিতে পারল না। কিছু লোক আমাদের নিয়ে এসে এই বাড়িতে তুলল, কেননা এই বুড়ির একমাত্র ছেলে রেলের চেকার এবং দুর্ঘটনায় সেও মারা গেছে। বুড়িকে অবশ্য বলা হয়নি সে কথা, আমরাও নিরাশ্রয়, তাই বুড়িকে দেখার জন্য এখানে উঠেছি। বুড়িকে অবশ্য বলা হয়েছে ওনার ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে মৃত্যু সংবাদটা এখনও দেওয়া হয়নি। কিন্তু তবুও মায়ের প্রাণ তো, সবই হয়তো বুঝতে পারে। ভবনাথবাবু আর কোনো কথা বললেন না। কিভাবে তিনি এখানে এসেছেন সে কথাটা একেবারে চেপে গেলেন। শুধু চারিদিকে খোঁজ খবর নিতে নিতে সে এখানে এসে পড়েছেন সেই কথাটাই শুনিয়ে দিলেন, এবং এও শুনিয়ে দিলেন যে কাল সকালেই তিনি সবাইকে নিয়ে আবার হাওড়ার বাড়িতে ফিরে যাবেন। বুড়ির দেখাশোনা এখানকার প্রতিবেশীরাই করুক, তিনি থাকছেন না। তবে মনে মনে বুড়ির ছেলের প্রতি কৃতজ্ঞতায় তার মন পরিপূর্ণ হয়ে উঠল, কেননা তার ধারণা ছিল ভূতেরা শুধু ভয়ই দেখায়, কিন্তু সুযোগ পেলে মানুষের উপকারও যে তারা করে, বুড়ির মৃত সন্তানের প্রেতাত্মাই তা দেখিয়ে দিল। আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দক্ষিণ বাড়ির মাঠ। এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান কমেন্টসের। আপনাদের একটা কমেন্টস আমাদেরকে আরও পথ এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।